একদিন লেখককে জিজ্ঞাসা করে, ডক্টর চ্যাপম্যান, বিয়ের পরে, বিবাহের পরে প্রেম কোথায় উড়ে যায়? তখন ডক্টর চ্যাপম্যান বলেছিল, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বিয়ের পর বিবাহ কোথায় চলে যায়? তখন সে বলছে, আমি তিনটে বিবাহ করেছি, আমি ব্যবসায় খুব সফল ব্যক্তি, কিন্তু আমার একটাও বিবাহ এখনও টেকেনি। প্রথম বিবাহ টেকেছে 10 বছর, দ্বিতীয় বিবাহ 2 বছর, তৃতীয় বিবাহ 6 বছর। এটা কেন হলো? বিয়ের পর প্রেম কোথায় চলে যায়? নমস্কার, আজকে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে, একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ, ডক্টর গ্যারি চ্যাপম্যান। এই বইটা পড়ার পরে এখানে মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রথম অধ্যায়ের যে মানে প্রশ্নটা, সেটা যে কথাটা বলেছিলাম, বিয়ের পরে প্রেম কোথায় চলে যায়। একবার ভেবে দেখবেন, উত্তরটা পেলে অবশ্যই জানাবেন। কারণ যে লেখক, ইনি হচ্ছে 50 বছর বয়স, 60 বছর পর্যন্ত উনি বিবাহ সম্পর্কে কনসাল্টিং করতেন, যেখানে একটা বিবাহিত দম্পতিদের এটা শেখানোর জন্য এটা সেমিনারের আয়োজন করতো যে বিবাহের পরে তোমার কি আচরণ করা উচিত, কি করলে তুমি ভালোভাবে আর জীবন অতিবাহিত করতে পারবে, কি করলে তুমি তোমার সম্পর্কে ভালো করতে পারবে, ভালো বানাতে পারবে। দেখো, 5টা পয়েন্ট আছে যেটা আমি মনে করার চেষ্টা করি, যেটা ঠিক করার চেষ্টা করি। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক, প্রেম। তার উপরে এই বইটা সম্পূর্ণ লেখা, প্রতিটা মানুষকে পড়া প্রয়োজন, কারণ তার জীবনে বেস্ট জিনিসটাকে বেস্টভাবে শেখার জন্য অধ্যয়ন করার প্রয়োজন। প্রথমে একটা জিনিস হয় যেটা আমি মনে করি, সেটা হচ্ছে কনসাসনেস। একটা কথা, একটা ভাষা বুঝতে 3 দিন সময় লাগছিল। শ্রীল প্রভুপাদ স্যার একটা কথা বলেছিল, যখন আমি জল খাই তখন আমি শুধু জলই খাই। এই ভাষাটাকে বুঝতে আমার 3 দিন লেগেছিল। মানে অ্যাট এ টাইম একটা সময় একটাই কাজ করব, যখন করব সেটা পুরো ভালোভাবে করব। মানে ধরো, তোমার রিলেশনশিপস নিয়ে একটা কথা বলেছিল ভাষা বিজ্ঞান। শুরু করার আগে ছোটো একটা কথা বলি, ভাষা বিজ্ঞানের আমাদের ভাষা মানে আমরা যে ভাষা যে শিখেছি, বইটায় ছোট্ট করে একটা উদাহরণ দিয়েছিল যে আমি যে ভাষা বলছি, এখন আমি বাংলা ভাষা বলছি, আমি নির্ভর করছে, আমাকে যদি যোগাযোগ করতে হয়, কোনো একজন ব্যক্তি চাইনিজ ভাষা ব্যবহার করে, কেউ একজন স্পেনিশ ভাষা ব্যবহার করে, কেউ একজন ইংল্যান্ডে যে ব্যক্তি থাকে সে ইংরেজি ব্যবহার করে, কিন্তু আমি সেই ভাষাই শিখবো যেটা আমার বাবা মা, যেটা আমার ভাই দাদা এরা বলে আসছে। ধরো আমি যদি আজকে ইংল্যান্ডে আজকে বড় হতাম, তাহলে আমার ভাষা কী হতো? ইংরেজি। আমি যদি চীনে বড় হতাম, আমার ভাষা কী হতো? চাইনিজ। আমি যদি স্পেনিশে বড় হতি, আমার ভাষা স্পেনিশ। এবং আমি জাপানে বড় হতাম, আমার কথা জাপানি। বিষয়টা হচ্ছে একটাই জায়গা, কি তোমার ভাষা নির্ভর করবে যে তুমি তোমার বাবা মা কী কথা বলছে, মানে তোমার আশেপাশে মানুষ কী কথা বলছে, এর উপর নির্ভর করবে। ঠিক তেমনই বলছে, তোমার যে জীবন সাথী আছে তার প্রাথমিক প্রেম ভাষা কী, মানে সে কি ভাষা কথা বলছে, যেটা তার প্রাথমিক প্রেম ভাষা। তোমাকে বুঝতে হবে 5টা প্রেম ভাষা, যার মধ্যে সে কোন ভাষাটা ব্যবহার করছে এটা তুমি বুঝতে পারছো না। না বোঝার জন্যই এতটা অশান্তি, কারণ যে প্রথম ব্যক্তির 3টা ডিভোর্স হয়েছে, তার মানে তার যোগাযোগ বা কমিউনিকেট করার সঙ্গে সামনে থাকা ব্যক্তির কোনো মিল নেই, যার জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং মিল কারোর সঙ্গে থাকে না। একটা ঘর যেমন ডেকোরেটিং করলে সেটা খুব ভালো লাগে, মনের মতো কোনো কিছু হয় না, মনের মতো তাকে বানাতে হয়, তেমনই ঠিক মতো একটা সম্পর্ক কোনো মনের মতো হয় না, তাকে মনের মতো করতে হয়। তার জন্য কি আমাদেরকে শিখতে হবে যে সামনে থাকা ব্যক্তিটা কী চাইছে। 5টা প্রেম ভাষার মধ্যে আমাদের যেমন চক্ষু একটা ভাষা বলে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেমন বডি কথা বলে, যেমন চোখ কথা বলে, যেমন মুখ কথা বলে, আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে, ঠিক তেমনই আমাদের 5টা ভাষা কি বলছে সেটাকেই আজকে ছোট্টভাবে জানার চেষ্টা করব। ছোট্ট গল্প আমাদেরকে অনেক কিছু শেখায়, সেই গল্পটাকেই আমরা শেখার চেষ্টা করব ছোটো ছোটো গল্পের মাধ্যমে। একজন মেয়ে ছিল, প্রথম বিষয়টাকে জানি যে লাভ ট্যাঙ্ক খালি হলে মানুষ
কি কি করতে পারে এবং লাভ ট্যাঙ্ক কেন খালি হয়। বিষয়টা হচ্ছে, একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে রশনি, মাত্র 6 বছর বয়স। তার বাবা তার মাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পরে তার মা একটা বছর এমনি ছিল। তারপরে সে তার খালি জীবনটাকে ভরাট করার জন্য সে আবার দ্বিতীয় বিবাহ করে। কিন্তু সেখানে সে তার মা আবার একজনকে পছন্দ করলো। তার জীবনে যে ঘাটতিটা ছিল সে সেটাকে পূরণ করলো, কিন্তু তার বাবার যে ঘাটতি যেটা ছিল, তার সৎ বাবা কিন্তু তার ঘাটতিটা পূরণ করলো না। মানে বাবার যে ঘাটতি সেটা পূরণ করলো না। এইবার সে মেয়ে ধীরে ধীরে যখন বড় হতে থাকা শুরু করে, তার স্কুল জীবনে তার একজন থাকতে থাকতে তার একজন তাকে ভালোবাসে। এবার সে যখন এটা অনুভব করলো যে আমাকে কেউ ভালোবাসে, আমাকেও প্রেম করে, তাহলে সে এটা জীবনে অনুভব করেছিল আমাকেও কেউ ভালোবাসুক। প্রতিটা মানুষ একটাই জিনিস চায়, যে আমাকেও কেউ ভালোবাসুক। কারণ তার জীবনে এতদিনে যেটা কখনো পায়নি, সে চেষ্টা করবে যে যেন আমি একটু হলেও যেন আমাকে কেউ ভালোবাসে। এটা মানব জীবনের, এটা প্রতিটা মানুষই চায় যে তাকে কেউ ভালোবাসুক। তার মানে ওই ব্যক্তিটাকে যখন লাভ ট্যাঙ্ক একবার তার খালি ছিল, কিন্তু যখন কেউ তাকে একটু হলেও যখন একটু ভালোবাসলো, তখন সে কি মনে করলো যে আমাকেও কেউ ভালোবাসে। সেটা যে কেউ হতে পারে, ভালো খারাপের ডেফিনেশন পরে আসবে, আগে আসবে কি তাকেও কেউ ভালোবাসে। রশনি এটা অনুভব করেছিল যে আমার যে লাভ ট্যাঙ্ক যেটা খালি আছে, সেখানে শূন্যতার একটু হলেও আমাকে কেউ ভালোবাসে। এই জিনিসটা থেকে, এবং যার আমরা অনুভব করতে পারি যে এটা হয়, এটা আমাদের ক্ষেত্রে, রাইট? এবার কি হয়, মানুষ যখন ভালোবাসে তখন যেই মানুষটাকে যে ভালোবাসে, তখন মনে হবে যে এর মতো না দুনিয়াতে আর কেউ নেই। কারণ যখন ভালোবাসে তখন তার মধ্যে একটা আলাদা একটা আবেগ কাজ করে। ডক্টর এখানে একটা ছোট্ট জিনিস বলছে যে ভালোবাসার 5টা ডেফিনেশন। প্রথম কি, এক, আমাদের যখন একটা দাম্পত্য জীবনে যখন একজন ব্যক্তি যখন ভালো বানাতে চাইবে, দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজের 5টা পয়েন্ট কী হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে উৎসাহ শব্দ, উৎসাহবর্ধক কথাবার্তা। যেটা কি হয়, ধরো একজন ব্যক্তি ছিল প্রাচীন বুদ্ধ ধর্মের, তার নাম হচ্ছে সোলেমান। সে একটা কথা বলছে, জীব জীবন দানও করতে পারে, জীব মৃত্যুও দান করতে পারে। ঠিক তেমনই আমাদের কথার মধ্যে একটা মানুষ জীবিতও হতে পারে, একটা মানুষ মারাও যেতে পারে। সেই জন্য নিজের জীবটাকে খুব সাবধানে ব্যবহার করা উচিত। ধরো একজন ব্যক্তি যে সারাদিন ঘরে রান্নাবান্না করছে, সারাদিন তার ঘরের কাজকর্ম করছে, এবং সারাদিন সে তোমার বাড়িটাকে ভালো বানানোর জন্য সে কাজ করছে। সে যখন একটু হলেও যখন শুনবে যে আমার যেটাই করছে, আমি যেই খাবারটা রান্না করছি, আমি যেটা করছি, সেটা যদি সে প্রশংসা পায়, তাহলে মনে হবে যে কাজটা আরও যেন ভালোভাবে সে করে। যখন সে প্রশংসা পাবে, তাহলে কি এখানে যখন সে প্রশংসা পাবে যে আমার যেটাই ভালো হয়েছে, ওটার উপর যখন সে প্রশংসা পাবে, তখন তার কি মনে হবে যে কাজটাকে আমি আরও ভালোভাবে করি। তারপর কি 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিবর্ধ সময়। মানে এইখানে একটা কথা বলেছিল ভালোবাসা, রাইট? ব্যাংক ব্যালেন্স, বড় বাড়ি, বড় গাড়ি
আমার কাছে অনেক কিছু অর্থ এবং সব কিছু আছে। বলছে এগুলো কি থাকার প্রয়োজন যদি একটা জিনিস না থাকে, সেটা হচ্ছে সময়। যদি সারাদিন তুমি কাজের পেছনে দৌড়েছো, সারাদিন সব কিছু করেছো, কিন্তু তোমার সময় নেই আমাকে দেওয়ার মতো, তাহলে তোমার সেই জিনিসের কোনো মূল্য নেই। কারণ আজকে মানুষ কী করলো, সারাদিন প্রচুর কাজ করে আসার পরে এবার কি করলো, তার একটু অবসর সময় কাটানোর জন্য খেয়ে দে এবার টিভি চালিয়ে চ্যানেল, আজকে খবরের চ্যানেল, এটা ওটা, আজকে বিভিন্ন কিছুতে সময় আজকে দেখছে। তখন যে মানুষটা তার জন্য সারাদিন এত কিছু করলো, সেই সময়টা একটু কিচ্ছু পেল না। সে সেখানে কি বলবে, আমি সেখানে সময় একদম পাইনি। কারণ তুমি যখনই একজন মানুষের সঙ্গে সময় দিচ্ছ, তোমার স্ত্রীর সাথে তুমি কথা বলছো, ডক্টর চ্যাপম্যান একটা কথা বলছে, সেই সময় যেন টিভি যেন না চলে, কোনো চ্যানেলে, খবরের চ্যানেলে যেন না দেওয়া থাকে, খবরের কাগজে মুখ যেন গুঁজে যেন না বসে থাকতে, একটা টেবিলে বসে একটুক্ষণ নিজেকে সময় দাও, একটুক্ষণ সামনে থাকা ব্যক্তিটাকে সময় দাও, একটুক্ষণ চোখে চোখ রেখে কথা বলো, সময় দাও। কোথাও বাইরে যখন খেতে যাবে, তখন খাওয়ারের দিকে ফোকাস না দিয়ে, তখন বাইরে কি হচ্ছে সেদিকে ফোকাস না দিয়ে, নিজেরা একটু সময় দাও, একটু নিজেদেরকে সময় দাও, যাতে একে অপরকে সময় দিতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উপহার নেওয়া। একটা ছোট স্টোরির মাধ্যমে যদি বলা যায়, যখন ডক্টর চ্যাপম্যান যখন শিকাগো শহরে যখন ছিল, তখন উনি একটা জিনিসকে পর্যবেক্ষণ করেছিল যে আদিবাসীরা কিভাবে জীবনযাপন করে, আদিবাসীরা কিভাবে থাকে। তখন শিকাগো শহরে ছোট্ট একটা জায়গায় চলে যায়, যেখানে জেলেটা যেখানে থাকে, আর সেখানে তার সঙ্গে ওনার একজন ব্যক্তির পরিচয় হয়, তিনি ছিল ফ্রেডের সঙ্গে যখন পরিচয় হয়, তখন ফ্রেড একটা অ্যাক্সিডেন্টে ওনার একটা হাত পুরো চলে গেছিল। তো সেখানে ফ্রেডের সঙ্গে যখন পরিচয় হয়, সেখানে যে একটা দ্বীপে যখন পরিচয় হয়, তখন ফ্রেডের বাড়ির সে ডক্টর চ্যাপম্যান হচ্ছে অতিথি। যখন যায়, ফ্রেড তখন বলে যে আপনি জুস খাবেন, তখন বলছে যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি আমার বাড়িতে অতিথি, একবার জুস খান একটা। তখন তার ভাইকে অনুমতি বললো যে একটা জুস আনো। তখন তার ভাই কী করলো, একটা নারকেল গাছ থেকে একটা খুব মানে সবুজ সতেজ একটা নারকেল পেড়ে 3বার হাতের বাড়ি মেরে পুরো সেটাকে ভেঙে তাকে জলটাকে দিয়েছে। সে কী করছে, ডক্টর চ্যাপম্যানকে খেতে দিচ্ছে, বলছে এই নাও জুস নাও। তখন সে বলছে আমাকে যখন ভালোবেসে যখন উপহারটা যখন দিচ্ছে, তখন আমি গ্রহণ করব। তখন খেলো। এবং যখন সে জেলে যখন ছিল, সেই সময় ওখানে আশেপাশে অনেক কিছু ঘুরিয়ে দেখালো। যখন উনি আগে যখন জেলে যখন থাকতো, বা যখন মাছ ধরার যখন উনি কাজ করতো, তখন ওনাকে সমুদ্রে ভেসে আসা পাথরের গায়ে ঘষা লেগে একটা যখন অনেক বড় একটা লাঠির মতো, অনেক বড় একটা 12 ইঞ্চি 13 ইঞ্চি লাঠির মতো যখন ওরা পাথরের আশেপাশে ঘষে এমন চকচক করছে, তো সেইটা উনি গুড়িয়ে রাখছিল। সেইটাই ডক্টর চ্যাপম্যানকে উনি উপহার স্বরূপ জাস্টে যাওয়ার সময় একটা স্মৃতি হিসেবে দিয়েছিল। তো ডক্টর চ্যাপম্যান পেয়ে সত্যি এত খুশি যে আমাকে কেউ ভালোবেসে একটা উপহার দিচ্ছে। ঠিক তেমন এই ছোট্ট একটা কাহিনী ঘটনার মাধ্যমে লাগলো, ডক্টর চ্যাপম্যান ওই গুড়িয়ে পাওয়া লাঠিটাও যখন ওনাকে উপহার দেয়, তখন তার অনেক খুব ভালো লাগে। ঠিক তেমনই আমাদের জীবনে উপহার এটা মাইনে রাখে না যে আমাকে অনেক টাকার অনেক মূল্যবান আমাকে উপহার দিতে হবে। ডক্টর চ্যাপম্যান যেমন একটা লাঠি, যেটা পাহাড়ে ঘষা লেগে একটা চকচক করে একটা রূপোর মতো প্রলেপ হয়ে গেছে, সেরকম একটা লুহোর মতো একটা লাঠি ছিল। ঠিক তেমনই আমাদেরকেও কিন্তু একটা যে কোনো ভালোবেসে, কি বলছে, আমার অফিসে একজন ব্যক্তি একটা কাঁচিয়ে কেটা একটা লাভের মতো একটা আকৃতি করে লিখে দিয়েছিল আই লাভ ইউ। তো বলে আমিও সেটা পেয়ে খুব খুশি। তার মানে উপহার দেওয়াটা অর্থের মূল্য নির্বাচন করে না, তুমি ভালোবেসে দিয়েছো, এটাই সব থেকে অনেক বড় ব্যাপার। যদি মনে হয় দিতে পারো। 4 নম্বর পয়েন্ট, সেবার কার্য।
আমি সারাদিন কিছু না কিছু কাজ করছি। কার জন্য? একটা একটা বাড়ির গৃহবধূ যখন, একটা বাড়ির মেয়ে যখন প্রচুর যখন কাজ করে, সারাদিন যখন কাজ করে, তখন যে কাজগুলো করে, তোমার রান্না করা, কাপড় কাচা, বাড়ি ধোয়া, সব কিছু যখন করে, তখন তোমার জন্যই করছে, তোমার পরিবারটাকে ভালো রাখার জন্যই করছে। আর তুমিও একজন পুরুষ মানুষ, যখন বাইরে যখন কাজ করছো, তোমারও পরিবারটাকে ভালো রাখার জন্য কাজ করছো। ধরো আজকে বলছি, আজকে সে রান্না করে দিয়েছে, আজকে তুমি বাসনটা মেজে দাও। আজকে উনি জামা কাপড় সব ধুয়ে রাখছে, তুমি সাজিয়ে গুছিয়ে তুলে দাও। আজকে উনি সব কিছু জামা কাপড় ধুয়ে আনছে, তুমি বেডরুমটা পরিষ্কার করে সেখানে সাজিয়ে দাও। সেবার কার্য মানে তুমি কতটা করছো, সে কতটা করছে একে অপরের প্রতি। সেবার কাজটা রেগুলার বেসে করো, দুই লোকে একে অপরের সহযোগিতা করো। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি বলো তো, যেটা হচ্ছে শারীরিক স্পর্শ। একটা যদি ছোটো যদি গল্প বলা যায়, এটা একটা সার্ভে বলছে, এটা একটা স্টাডি বলছে, যে বাচ্চা ছোটোবেলা থেকে বাবা মার ভালোবাসা এবং স্পর্শ পায়, ছোঁয়া পায়, যাকে আলিঙ্গন করা হচ্ছে, যাকে স্পর্শ করা হচ্ছে, যাকে ভালোবাসা হচ্ছে, দেখবো তার শারীরিক গ্রোথ কতটা ভালো হবে। এবং যে বাচ্চাকে কোনো রকমভাবে মানে অতটা স্পর্শ করা হচ্ছে না, ছোটো বাচ্চা যাকে অতটা আদর করা হচ্ছে না, যাকে এমনি মানে অবহেলিতভাবে যে মানুষ হচ্ছে, তার একটা সময় গ্রোথ দেখতে পাবে। দুটো গ্রোথের মধ্যে আকাশ পাতাল দেখতে পাবে। ঠিক তেমনই আমাদেরও প্রতিটা মানুষ শারীরিক স্পর্শ চায়, কিন্তু সেই মানুষ বেশি গ্রোথ লেভেলে আসতে পারে যারা ছোটোবেলা থেকে এটা পেয়েছে। ঠিক তেমনই মানুষও কিন্তু ওটা চায়। আমাদের 5টা শারীরিক ভাষা ডক্টর চ্যাপম্যান এই বইটাতে কিন্তু উল্লেখ করেছে। এবার বিষয়টা হচ্ছে কি, যার সময় চাই তার শারীরিক স্পর্শ নাও পেতে চায়, যার উপহার সেই মুহূর্তে চাই, তার উৎসাহ মানে কি, মানে এই মুহূর্তে আমি হেরে একবারে চুরমার, কেউ যদি আমাকে বলে সেই মুহূর্তে যে এইটা না, আমি তোমার পাশে আছি, তুমি এটা করো, আমি পাশে আছি, হয়ে যাবে। ডক্টর চ্যাপম্যান এই বইটার মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস, আমি জানি যে এইটুকুর মধ্যে বলা কখনো সম্ভব নয়, কিন্তু এই বইটার মাধ্যমে অনেক কিছু জিনিস আছে যেটা আমরা শিখতে পারবো, জানতে পারবো, সচেতন হতে পারবো। এই বইটা যদি আমরা পড়ি তাহলে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। একটা বই থেকে যদি একটা জিনিস শিখতে পারি, সেটা আমার মনে হবে সেটা অনেক বেটার হতে পারে, অনেক ভালো হতে পারে, নিজেদের জীবনটা অনেক ভালো করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। একজন মূল্যবান ব্যক্তির কথা বলেছিল যে একটা বই তোমার লাইফে 5 বছর সেভ করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে একটাই, যে মানুষ পড়তে চায় না। আর আমি বলতে চাই, পড়া শুরু করো, সচেতন হওয়া শুরু করো, শেখার শুরু করো। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো।